নমস্কার, সকলকে স্বাগত জানাই আজকের আরো একটি নতুন এপিসোডে। আমি দীপ চ্যাটার্জি রয়েছি আপনাদের সঙ্গে। আজকের এপিসোডে আমরা আলোচনা করব পশ্চিমবঙ্গে কি দু ধরনের আইন ব্যবস্থা চলছে, এক মানুষের ক্ষেত্রে এক আইন আর অন্য মানুষের ক্ষেত্রে ভিন্ন আইন। কেন বলছি আমি আপনাদেরকে? তার কারণ পশ্চিমবঙ্গের এক শিক্ষাবিদ রয়েছেন যিনি পশ্চিমবঙ্গের সিলেবাস কমিটির অন্যতম সদস্য, ডক্টর কামাল হোসেন। এই কামাল হোসেন গতকাল মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে সোশ্যাল মিডিয়ায় মন্তব্য করেছেন যে মমতা বন্দ্যোপাধ্যায় অর্থাৎ রাজ্যের প্রাক্তন মহিলা মুখ্যমন্ত্রীর মেরে দাঁত ফেলে দেবেন এবং তাকে জুতো পেটা করবেন, এমনই মন্তব্য করেছেন সোশ্যাল মিডিয়ায়। আলোচনা করব, আপনাদেরকে দেখাবো এবং সাথে সাথে এই রাজ্যে কিভাবে ভিন্ন আইন প্রয়োগ হচ্ছে ভিন্ন মানুষের ক্ষেত্রে সেই বিষয় নিয়েও আলোচনা করব। সাথে সাথে এই এপিসোডে আমি আপনাদেরকে দেখাবো পানিহাটির বিধায়িকা রত্না দেবনাথ, আরজি করের অভয়া দিদির মা, তিনি গতকাল বিস্ফোরক আরো একটি মন্তব্য করেছেন এবং সেখানে বলেছেন ব্যানার্জি পরিবারের অন্যতম এক সদস্য তার মেয়ের সঙ্গে যে ঘটনা ঘটেছিল সেই ঘটনার সঙ্গে জড়িত। প্রশ্ন উঠছে তিনি এতদিন পরে 2 বছর পরে হঠাৎ করে আবার সেই ঘটনার উল্লেখ করছেন এবং তাতে আরো এক নতুন অভিযুক্ত রয়েছে, সেই ব্যাপারটা নিয়েই কেন আলোচনা করছেন আমি আপনাদেরকে সেই ভিডিও দেখাবো, আলোচনা করব, বিশ্লেষণ করব এবং পাশাপাশি ঋতব্রত বন্দ্যোপাধ্যায় এবং কুণাল ঘোষের মধ্যে গতকাল খেলা জমে উঠলো সেই বিষয়েও আজকের এপিসোডে আমি আপনাদেরকে দেখাবো এবং দেখাবো কলকাতা মিউনিসিপাল কর্পোরেশন আজকে গোটা ভারতবর্ষের সামনে, যুব সমাজের সামনে কিভাবে আমাদের পশ্চিমবঙ্গের নাক কাটিয়ে দিচ্ছে। কলকাতা মিউনিসিপাল কর্পোরেশন, হাওড়া মিউনিসিপাল কর্পোরেশন তাদের যে ফেসবুক পেজ রয়েছে সেখানে এখন ভুয়ো ছবি ছাড়ছে এবং ভুয়ো ছবি ছেড়ে মানুষকে তাদের কর্মকাণ্ড দেখানোর চেষ্টা করছে। এবং আজকে 45 দিন হলো পশ্চিমবঙ্গের নতুন সরকারের। আমরা দেখে নেব 45 দিন আগে যখন পশ্চিমবঙ্গে নতুন সরকার গঠন হয়নি রাজ্যের, তখন প্রাক্তন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী মহাশয় তিনি কি বক্তব্য রেখেছিলেন। আজকে 45 দিন পর শুভেন্দু অধিকারী যখন রাজ্যের মুখ্যমন্ত্রী তিনি কি কাজটা করছেন। এবং এই এপিসোডেই দেখাবো রাজ্যের উচ্চ শিক্ষামন্ত্রী জগন্নাথ চট্টোপাধ্যায়ের একটি ভিডিও যেখানে তিনি কার্যত দাবাং মুডে পশ্চিমবঙ্গের যারা সরকারি কর্মচারী রয়েছে তাদেরকে ধমক দিলেন। কিসের বিষয়ে ধমক দিলেন সেটা জানতে গেলে আপনাদেরকে ভিডিওটা শেষ পর্যন্ত অপেক্ষা করতে হবে। এই সমস্ত কিছু বিষয় নিয়ে থাকবে আজকের এই এপিসোড। চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নেবেন এবং কিউআর কোডটি স্ক্যান করে অতি অবশ্যই হোয়াটসঅ্যাপ চ্যানেলে যুক্ত হয়ে যান যাতে যে কোনো ভিডিওর নোটিফিকেশন, যে কোনো আপডেট আপনাদের কাছে সঙ্গে সঙ্গে পৌঁছে যায়। তো আসুন শুরু করা যাক আজকের এপিসোড এবং প্রথমেই আমরা আলোচনা করি গতকাল রাজ্যের প্রাক্তন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে এই রাজ্যের সিলেবাস কমিটির অন্যতম সদস্য ডক্টর কামাল হোসেন এমন একটি মন্তব্য করলেন যে মন্তব্যটি করার পরে আমার মনে হয় যদি আইন ব্যবস্থা ঠিকমতো চলে তাহলে আজকের দিনে কামাল হোসেন সাহেবকে জেলে থাকা দরকার। কি মন্তব্য করেছিলেন তিনি রাজ্যের প্রাক্তন মুখ্যমন্ত্রী, তিনবারের মুখ্যমন্ত্রী এবং একজন মহিলা মুখ্যমন্ত্রীর বিরুদ্ধে যে কদর্য ভাষায় একজন শিক্ষাবিদ হওয়ার পরে আক্রমণ করলেন সেটাকে আমরা কখনোই সমর্থন করতে পারি না। একজন শিক্ষাবিদ বলেন নিজেকে কামাল হোসেন বাবু, অথচ তার মুখের মধ্যে এই ধরনের ভাষা তার ছাত্রছাত্রীরা কি শিখবেন? এবং তিনি যে সিলেবাস কমিটিতে সদস্য রয়েছেন তিনি সিলেবাসেই বা ছাত্রছাত্রীদেরকে কি শিক্ষা দেবেন পুঁথিগত, সেটার প্রশ্ন উঠছে। আমি আপনাদেরকে শোনাবো একটি সংবাদ মাধ্যমে ডিজিটাল মিডিয়া প্ল্যাটফর্মে দেওয়া সাক্ষাৎকারে তার মুখের ভাষা, অর্থাৎ কামাল হোসেনের মুখের ভাষা রাজ্যের প্রাক্তন মহিলা মুখ্যমন্ত্রীর সম্বন্ধে। দেখুন। জুতো দিয়ে মমতা ব্যানার্জিকে আমি দুটো পার্টি হচ্ছে কেন দাঁত ভেঙে দেবো, ওরা গেলে আমি তো জুতো ছুড়ে মারবো। আপনার ক্যামেরার সামনে বলা লোকে ডিম মেরেছে, আমার ডিম মেরে শান্তি হবে না। আমার মমতা ব্যানার্জি নিজের হচ্ছে কি জুতো না পেলে শ্মশান থেকে জুতো নিয়ে এসে ওই মমতা ব্যানার্জি ছুড়ে মারবো, বা সামনে পেলে ওর আমি একদম ওই দুই এই দুটোতে ওরা মেরে দেবো। মানে শয়তান বাচ্চাটা, অভিষেক শয়তান বাচ্চাটা আবার কি বলছে যে নিয়োগ দুর্নীতি ওকে ডাকলো, বললো আমি চেয়েছিলাম স্বচ্ছ নিয়োগ। মানে কতটা, মানে একে পুরো বললাম তো ওপেন শুট করে বা হাত পা কেটে ওপেন রাস্তায় ফেলে দিলে তবে মানুষ শান্তি পাবে। এই বক্তব্যটি শোনার পরে কি বলবেন? এটা শ্লীলতাহানি নয়? এটা কোনো মহিলাকে এইভাবে বক্তব্য রাখা যায়? হ্যাঁ, আপনার পছন্দ না হতে পারে রাজ্যের প্রাক্তন মহিলা মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের কর্মকাণ্ড, আপনি রাজনৈতিকগতভাবে তার বিরোধিতা করতে পারেন, আপনি গঠনমূলকভাবে তার বিরোধিতা করতে পারেন, কিন্তু কাউকে প্রাণ সংশয়ের এইভাবে প্রকাশ্যে চ্যালেঞ্জ করে টেলিভিশনের পর্দায়, সোশ্যাল মিডিয়ার পর্দায় এইভাবে মন্তব্য করা যায় কি? এইটা কি প্রশাসন সঠিকভাবে দেখতে পাচ্ছেন? তার কারণ আমি এই কিছুদিন আগেই আপনাদের সকলের কাছে দেখিয়েছিলাম প্রবীর বিশ্বাস সাংবাদিক গ্রেপ্তার হয়েছিলেন। কেন গ্রেপ্তার হয়েছিলেন? প্রবীর বিশ্বাস তার সোশ্যাল মিডিয়া হ্যান্ডেলে বর্তমান মুখ্যমন্ত্রী মাননীয় শুভেন্দু অধিকারীর নাম নিয়ে একটি কটূক্তি মন্তব্য করেছিলেন। আইনের পথে চলে প্রবীর বিশ্বাসকে গ্রেপ্তার করেছিলেন এবং সম্ভবত তিনি 7 দিন মতো জেল খেটেছেন। অভিষেক বন্দ্যোপাধ্যায় তিনি সোশ্যাল মিডিয়ার পর্দায় আমরা বারবার দেখেছি যে ডিজে বাজানোর কথা বলেছিলেন লোকসভা ভোটের আগে, এবং এই ডিজে বাজানোর কথাটাকে আমরা সমর্থন না করলেও কলকাতা পুলিশ কিংবা সিআইডি অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে কিভাবে এখন বারবার তাকে জিজ্ঞাসাবাদ করছেন সেটাও আপনারা দেখতে পাচ্ছেন। তাহলে কামাল হোসেন কোন আইনের জাদুকাঠি বলে আজকে ছাড় পেয়ে যাবেন? কামাল হোসেন কেনই বা আজকে প্রাক্তন মুখ্যমন্ত্রী যিনি একজন নারী, যিনি একজন এই বাংলার মহিলা, তাকে প্রকাশ্যে জুতো পেটা করা, দাঁত ফেলে দেওয়া, এমনকি খুনের হুমকি দেওয়ার জন্য কিভাবে রেয়াত পেয়ে যেতে পারে? আইনের চোখে এটা কি অন্যায় নয়? এটাই আমার সব
থেকে বড় প্রশ্ন আজকের এই এপিসোডে। আর আমি তৃণমূল কংগ্রেসের আইটি সেল কিংবা লিগাল সেল তারা কি বাস্তবে সত্যিই এক্সিস্ট করছে, মমতা বন্দ্যোপাধ্যায়ের কোনো উকিল কি রয়েছেন, যদি থেকে থাকেন তাহলে এই সমস্ত বিষয়গুলোকে প্রশ্রয় তারা কিভাবে দিচ্ছে, মমতা বন্দ্যোপাধ্যায়ের যারা অনুগামী হিসাবে নিজেদেরকে ঘোষণা করেন, যারা মমতা বন্দ্যোপাধ্যায়ের দলের লিগাল সেল দেখেন, তারা এই সমস্ত যে বাক্যগুলো রয়েছে এগুলোকে নিয়ে কেন আদালতে যাচ্ছেন না, এটাও তো প্রশ্ন উঠছে। অত্যন্ত কুরুচিকর এবং কদর্য এবং সব থেকে বড় আশ্চর্যের বিষয় হচ্ছে কামাল হোসেন সাহেব, তিনি নিজেকে তো শিক্ষাবিদ বলেন, পুঁথিগত শিক্ষা তার রয়েছে এবং সার্টিফিকেট এক গাদা বাড়িতে থাকলেই কি সামাজিকভাবে শিক্ষিত হওয়া যায়, এবং এটা তার সব থেকে জলজ্যান্ত উদাহরণ আপনাদের সামনে আমি রাখলাম। আপনারা কমেন্টস করে বলুন যে সামাজিক শিক্ষিত হওয়া সব থেকে বড় দরকার, নারীদের সম্মান দেওয়া সব থেকে বড় দরকার, নাকি পুঁথিগত শিক্ষা এইভাবে কামাল হোসেন সাহেবের মতো নেওয়ার পরে নারীদেরকে এইভাবে কুরুচিকর ভাবে আক্রমণ করাটা অন্যতম শিক্ষিত হওয়ার উদাহরণ। এই কামাল হোসেন পশ্চিমবঙ্গের সিলেবাস কমিটির অন্যতম সদস্য। পশ্চিমবঙ্গ সরকার কি ব্যবস্থা নেবেন কোন রকমের, যারা এই ধরনের ঘৃণা চড়ায় সমাজের প্রতি, যারা এই ধরনের নোংরা কদর্য ভাষায় আক্রমণ করে বাংলার মহিলাদেরকে, তাদেরকে আপনারা সিলেবাস কমিটিতে আজকের দিনে জায়গা দেবেন? দেখার বিষয় প্রশাসন কি ভূমিকা পালন করে, এবং প্রশাসন ঠিক শুভেন্দু অধিকারী মহাশয়ের বিরুদ্ধে প্রবীর বিশ্বাস যে ঘটনাটি ঘটিয়েছিলেন তার জন্য যদি 7 দিন জেল খাটাতে পারেন, অভিষেক বন্দ্যোপাধ্যায়কে যদি এত দৌড়াদৌড়ি করাতে পারেন, তাহলে কামাল হোসেনকে আপনারা কেন ছাড় দেবেন, এই বিষয়ে তো প্রশ্ন উঠবেই। আসুন এবার আমরা একটু কুণাল ঘোষ এবং ঋতব্রত বন্দ্যোপাধ্যায়ের খেলার দিকে নজর রাখি। আইপিএল শেষ হয়ে গিয়েছে এবং ফুটবল বিশ্বকাপ চলছে, কিন্তু তারই মাঝে আমাদের পশ্চিমবঙ্গেও ভালো পলিটিক্যাল লড়াইও চলছে, এবং এর মধ্যে অন্যতম ভাবে দেখা যাচ্ছে কুণাল ঘোষ এবং ঋতব্রত বন্দ্যোপাধ্যায় গতকাল জড়িয়ে পড়লেন। ঋতব্রত বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে কুণাল ঘোষ কিভাবে অভিযোগ করলেন সেটা আমি আপনাদেরকে শোনাবো। গতকাল রাজ্যপাল গিয়েছিলেন বিধানসভায় এবং বাজেট অধিবেশনের সূচনা করে এসেছেন। রাজ্যপাল সেখানে নারী সুরক্ষার ব্যাপারে জিরো টলারেন্স এই বিষয়ে মন্তব্য করেছেন, এবং সেই বিষয়কে হাতিয়ার করেই কুণাল ঘোষ আক্রমণ করে দিলেন ঋতব্রত বন্দ্যোপাধ্যায়, যিনি কিনা তৃণমূল কংগ্রেসেরই এক সময়কার বিধায়ক, এখন তিনি সাসপেন্ডেড রয়েছেন তৃণমূল কংগ্রেস থেকে। দেখুন, রাজ্যপালের ভাষণের মেরিট আছে, যে রাজ্যপালের ভাষণে লেখা আছে নারী নির্যাতনকারীদের বিরুদ্ধে জিরো টলারেন্স, তাহলে ঋতর মতো একটা চাটন ঋতর বিরুদ্ধে একটা নারী নির্যাতনকারী, তার বিরুদ্ধে এফআইআর থাকলে তাকে আপনারা করে কি করে বসালেন অপোজিশন লিডারের পদে? আমরা তো মানি না, কিন্তু এই বইটা অসার বস্তু, এই বইটা অসার বস্তু, মানে না। তার কারণ হচ্ছে এখানে লেখা নারী নির্যাতনে জিরো টলারেন্স। নারী নির্যাতনের জিরো টলারেন্স হলে চাটন ঋত এফআইআর নেম, সে কি করে এখানে বসে থাকে? স্পিকারের দেয়া অনৈতিক ভাবে ব্যাকডোর পলিটিক্স, গ্যারেজে দাঁড়িয়ে, ঘরের সামনে দাঁড়িয়ে কি করে এটা পেয়ে যায়? আমাদের বলে চটি চাটা, আমাদের মমতাদি গরিবের জিনিস, হাওয়াই চপ্পল চটি পড়ে, 100 চটি চাটা, ওই ক্যাম্প তো বালিশ চাটা। বেলেঘাটার বিধায়ক মাননীয় কুণাল ঘোষ বাবুর বক্তব্যের মধ্যে ওজন রয়েছে। এ কথা মানা যেতেই পারে যে রাজ্যপাল মহোদয় যখন জিরো টলারেন্স বলছেন মহিলাদের সঙ্গে কোন রকম অনভিপ্রেত ঘটনার জন্য, সেক্ষেত্রে কুণাল ঘোষ বাবু আঙুল তুলতেই পারেন যে কিভাবে ঋতব্রত বন্দ্যোপাধ্যায় পাশে ঘুরে বেড়াচ্ছেন তাদের। এ বিষয়ে কোন রকম সমালোচনা করা যাবে না কুণাল ঘোষের কথায়, কিন্তু একটা বিষয়ে সমালোচনা করতে হবে এবং কুণাল ঘোষ বাবুদের উদ্দেশ্যেও প্রশ্ন ছুড়ে দিতে হবে যে ঋতব্রত বন্দ্যোপাধ্যায় তিনি বিধানসভায় পৌঁছালেন কিভাবে। এই ঋতব্রত বন্দ্যোপাধ্যায় তো বিধানসভায় পৌঁছেছেন, মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ছিলেন তখনকার দিনের সর্বেসর্বা তৃণমূল কংগ্রেসের, তার হাত ধরেই এই বিধানসভায় পৌঁছানোর জন্য মূল কারিগর তো তৃণমূল কংগ্রেস। সেই দিন কেন তৃণমূল কংগ্রেস ঋতব্রত বন্দ্যোপাধ্যায়কে টিকিট দিয়েছিল? সেই দিনও তো ঋতব্রত বন্দ্যোপাধ্যায় নারীর সঙ্গে দুষ্কর্ম করার জন্য অভিযুক্ত ছিলেন, তারপরেও তো ঋতব্রত বন্দ্যোপাধ্যায়কে তৃণমূল কংগ্রেসে বসিয়ে চেয়ার দিয়ে তাকে টিকিট দেওয়া হয়েছে, রাজ্যসভার সাংসদ বানানো হয়েছিল, এমনকি লোকসভার সাংসদ বানানোর চেষ্টা চলছিল, এবং পরবর্তীকালে তাকে উলুবেড়িয়ার বিধায়ক বানিয়ে দেওয়া হলো। আজকে যেহেতু তিনি বিরোধিতা করেছেন, তাই কুণাল ঘোষ এই কথা বলছেন, এটাই ধরে নিতে হবে। যদি এমনটাই না হয়ে থাকে, তাহলে ঋতব্রত বন্দ্যোপাধ্যায়ের মতো যারা নারীদের সঙ্গে দুষ্কর্মের অভিযোগে যুক্ত, তাদেরকে দলে নিয়েছিলেন কেন কুণাল বাবু? এটা তো প্রশ্নের উত্তর দিতেই হবে। তবে যাই হোক, ঋতব্রত বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে প্রেস কনফারেন্স করে কুণাল বাবু এই ধরনের অভিযোগ করলেও ঋতব্রত বন্দ্যোপাধ্যায় তিনি খুব একটা চুপ থাকেননি। তিনিও একটি প্রেস কনফারেন্সে কুণাল ঘোষ বাবুর কথায় উত্তর দিয়েছেন। আমি দেখাবো ঋতব্রত বন্দ্যোপাধ্যায় কি বলছেন, তবে খুব একটা পাত্তা তিনি দিতে চাননি। দেখুন, আমি বললাম না যে কুণাল বাবুর কোনো প্রশ্নের উত্তর আমি দেবো না, অনেক জরুরি কাজ আছে। 2/3 বেশি বিধায়ক তারা আমাদের সমর্থন করেছেন। ঋতব্রত ব্যানার্জি বিধানসভার বিরোধী দলনেতা, তিনি বলছেন কুণাল ঘোষ বাবুর কোনো কথার উত্তর তিনি দেবেন না। সম্ভবত যে প্রশ্নটি কুণাল ঘোষ ছুড়ে দিয়েছেন সেটার মধ্যে লজিক রয়েছে, তার উত্তর তার কাছে নেই, তাই জন্য তিনি প্রশ্নের উত্তর দিতে চাইছেন না। কিন্তু তিনি বললেন তার অনেক কাজ রয়েছে,
কি কাজ রয়েছে ঋতব্রত বন্দ্যোপাধ্যায় বাবুর? আমরা তো একবারও হকার উচ্ছেদের বিরুদ্ধে তাকে রাস্তায় বা তার যে গ্রুপ রয়েছে তাদেরকে রাস্তায় নামতে দেখলাম না। তাহলে ঋতব্রত বন্দ্যোপাধ্যায় বিধানসভায় বিরোধী দলনেতার কোন ভূমিকাটা পালন করছেন? চলুন একবার দেখে নিই ছোট্ট করে, দেখুন। যে ছবি আপনাদের দেখাচ্ছি, বিধানসভার বাজেট অধিবেশন শুরু আর বিধানসভায় ঢোকার মুখে সৌজন্যের ছবি দেখা গেল। হ্যাঁ, এই ভূমিকাটাই পালন করতে দেখা গেল গতকাল ঋতব্রত বন্দ্যোপাধ্যায়, পশ্চিমবঙ্গ বিধানসভার বিরোধী দলনেতা। রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী তিনি যাচ্ছেন, তার পিছনে পিছনে একেবারেই তারই দলের এমএলএ এর মতো অথবা ডেপুটি চিফ মিনিস্টারের মতো তার পিছনে পিছনে এগিয়ে যাচ্ছেন। এমন একটা সময় এলো যখন রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী মহাশয়ও বিরক্ত হয়ে বলতে বাধ্য হলেন যে এবারে তুমি ওইদিকে যাও, সামনে কি আমার সঙ্গে সিটে বসবেন? এমনটাই মনে হলো রাজ্যের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর যে ইশারা আমরা দেখলাম সেই ইশারাতে। অনেকে তো মজা করে বলছেন যে ভারতবর্ষের ইতিহাসে এবং পশ্চিমবঙ্গের বিধানসভার ইতিহাসে এই প্রথম এমন একটা সময় এসেছে যে সময়ে রাজ্যের মুখ্যমন্ত্রী এবং রাজ্যের বিরোধী দলনেতা একটাই দলের সমষ্টি কন্ট্রোল করে থাকছে। এমনটাই নয় কি? রাজ্যের বিরোধী দলনেতা, সৌজন্যতা থাকতেই পারে অবশ্যই, রাজ্যের মুখ্যমন্ত্রীর সঙ্গে বিরোধী দলনেতার বিভিন্ন কারণে সৌজন্যতা থাকবে, কিন্তু বিরোধী দলনেতা এবং রাজ্যের মুখ্যমন্ত্রী বা সরকার পক্ষ এই দুটো বিধানসভায় আলাদা আলাদা গ্রুপ হিসাবে মানুষের কথা বলবে। রাজ্যের যারা সরকার চালাচ্ছেন তারা রাজ্যের সরকারকে ডিফেন্ড করার চেষ্টা করবেন, আর রাজ্যের মানুষের কি কি অসুবিধা হচ্ছে সেই নিয়ে আওয়াজ তুলবেন বিরোধী দলনেতা বা বিরোধী পক্ষ। কিন্তু এই বর্তমান বিধানসভায় এমন একটা সিচুয়েশন হয়ে রয়েছে যার জন্য সাধারণ মানুষ বা যারা পলিটিক্যাল খবর রাখেন তারা বলতে বাধ্যই হচ্ছেন যে এই প্রথম বিধানসভায় এমন একটি সময় যে সময়ে রাজ্যের মুখ্যমন্ত্রী এবং রাজ্যের বিরোধী দলনেতা সম্ভবত একটা দল থেকেই কন্ট্রোল হচ্ছে বা আগামী দিনে হবে। আর ঋতব্রত বন্দ্যোপাধ্যায় যখন প্রেস কনফারেন্সে এই বক্তব্যটা, যেটা আগে আপনাদেরকে শোনালাম, সেটা রেখেছেন যে 2/3 বিধায়ক ঋতব্রত বন্দ্যোপাধ্যায় বাবুদের সমর্থন করেছেন, তারপরেই কুণাল ঘোষ তিনি ফেসবুকে একটি পোস্ট করেছেন যেটা ঋতব্রত বন্দ্যোপাধ্যায় যখন উলুবেড়িয়া কেন্দ্রে প্রার্থী হয়ে দাঁড়িয়েছিলেন তৃণমূল কংগ্রেসের সেই সময়কার ভিডিও। এবং কুণাল ঘোষ মনে করিয়ে দিয়েছেন যে ঋতব্রত বন্দ্যোপাধ্যায় নির্বাচনের আগে কার নামটি ব্যবহার করে ভোট পেয়েছেন এবং নির্বাচনে জয়লাভ করেছেন। দেখুন। নমস্কার, আমি ঋতব্রত ব্যানার্জি। আসন্ন পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচন 2026-এ উলুবেড়িয়া পূর্ব কেন্দ্র থেকে সর্বভারতীয় তৃণমূল কংগ্রেসের মনোনীত প্রার্থী। আমাদের জননেত্রী মাননীয়া মমতা বন্দ্যোপাধ্যায় ও তার সুযোগ্য সেনাপতি অভিষেক বন্দ্যোপাধ্যায়ের প্রতি গভীর কৃতজ্ঞতা জানিয়ে আমি আপনাদের সেবায় নিজেকে উৎসর্গ করতে চাই। হ্যাঁ, এটা উলুবেড়িয়া কেন্দ্রের তৎকালীন প্রার্থী ঋতব্রত বন্দ্যোপাধ্যায়ের ভিডিও। তখন তিনি প্রাক্তন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নাম ভাঙিয়েই মানুষের কাছ থেকে ভোট চেয়েছিলেন এবং অভিষেক বন্দ্যোপাধ্যায় যার বিরুদ্ধে এত কথা আজকের দিনে বলছেন, মাত্র 2 মাস আগে সেই অভিষেক বন্দ্যোপাধ্যায় এই ঋতব্রত ব্যানার্জির কাছে সেনাপতি ছিলেন। তাহলে মানুষ এদেরকে বিশ্বাস করবেন? আগামী দিনে নির্বাচনে দাঁড়ালে এদের প্রতি ভরসা রাখা যাবে, যে কোনো দলের হয়েই হোক। আগামী দিনে বিজেপির টিকিট পেতে পারেন কিংবা তৃণমূল কংগ্রেসের টিকিটই যদি এরা কোথাও দাঁড়ায়, মানুষ এদেরকে ভোট দেবেন। আর যদি এরা নির্দল হয়ে দাঁড়ায় তাহলে তো এতটুকু বলা যেতেই পারে যে এই ধরনের কর্মকাণ্ড করার জন্য সাধারণ মানুষের উচিত এনাদের জামানতটাকে বাজেয়াপ্ত করে দেওয়া, যাতে আগামী দিনে কোনো নির্বাচনে দাঁড়ানোর আগে অন্তত এরা নিজেদের অতীতটাকে আয়নায় দেখার চেষ্টা করেন। আসুন এরপরে আমরা পানিহাটিতে চলে যাই। পানিহাটিতে রত্না দেবনাথ, মাননীয়া রত্না দেবনাথ, যিনি সেখানকার বিধায়ক নির্বাচিত হয়েছেন, তিনি আমরা সকলেই জানি আরজিকারের অভয়া দিদির মা। অভয়া দিদির সঙ্গে যে ঘটনা ঘটেছিল সেই ঘটনা তো আমরা কখনোই ভুলবো না এবং তার আত্মার প্রতি পূর্ণ আমাদের শ্রদ্ধা মর্যাদা চিরকাল থাকবে। কিন্তু অভয়া দিদির মা তিনি কি বারবার রাজনীতি করছেন না? এই যে অভয়া দিদির যে জাস্টিসের একটা রাস্তা, সেই জাস্টিসের রাস্তায় কতবার বয়ান পরিবর্তন করবেন মাননীয় রত্না দেবনাথ? কারণ গতকাল তিনি একটি নতুন অভিযোগ করেছেন, সেই নতুন অভিযোগে তিনি মমতা বন্দ্যোপাধ্যায়ের বাড়ির এক ব্যক্তি যুক্ত রয়েছেন অভয়া দিদির এই সমস্ত কর্মকাণ্ডের জন্য, সেই নাম প্রকাশ করেছেন। তার নাম শোনা যাচ্ছে নাকি আবেশ ব্যানার্জি, যিনি মমতা বন্দ্যোপাধ্যায়ের অন্যতম ভাইপো। আমি আপনাদেরকে শোনাবো সেই বক্তব্য, দেখুন। মমতা ব্যানার্জির ওনার ভাইপো জড়িত সমস্যা এই সঙ্গে। আবেশ ব্যানার্জি, আবেশ ব্যানার্জি কার্তিক ব্যানার্জির ছেলে। আবেশ ব্যানার্জি জড়িত ছিলেন এই ঘটনায়? হ্যাঁ। আপনি সরাসরি অভিযোগ করছেন? হ্যাঁ। এই যে অভিযোগ রত্না দেবনাথ মহোদয়া করছেন, এটা সত্য হতে পারে, মিথ্যাও হতে পারে। এই বিষয়ে তো আমাদের সত্যতা জানার কোন রকম এখনো পর্যন্ত ক্ষমতা নেই। কিন্তু একটা প্রশ্ন উঠছে যে বারবার কেন বয়ান বদল করছেন পানিহাটির রত্না দেবনাথ মহাশয়? আজকে অভয়া দিদির মৃত্যুর প্রায় 2 বছর হতে চললো, আর এই 2 বছরে বহুবার আমরা নানা রকম বয়ান বদলাতে দেখছি এই রত্না দেবনাথ মহাশয়াকে। আজকে কেন 2 বছর পরে এই আবেশ ব্যানার্জির নামটা তিনি তুলছেন? কেন পশ্চিমবঙ্গ সরকারের পুলিশ যখন মমতা বন্দ্যোপাধ্যায়ের হাতে ছিল তখনও তিনি মিডিয়ার পর্দায় এই কথা বলেননি? যখন সিবিআই
সিবিআই এনকোয়ারি করেছে, সিবিআই এর আদালত এনকোয়ারি করেছেন, আদালতের পর্যবেক্ষণে এনকোয়ারি হয়েছে, তার মধ্যে আমরা কখনো কিন্তু এই আবেশ ব্যানার্জির নামটা প্রকাশ করতে রত্না দেবনাথ মহোদয়াকে শুনিনি। কিন্তু হঠাৎ করে গতকাল থেকে তিনি আবার এই নামটি সামনে এনেছেন। একেবারেই নিজের কি কাল্পনিক জগতে রয়েছেন, যাকে পাচ্ছেন যখন ইচ্ছা নাম জড়িয়ে দিচ্ছেন। আর এ কথা কেন বলছি আমি, তার কারণ যদি আবেশ ব্যানার্জি জড়িয়েই থাকেন কার্তিক ব্যানার্জির ছেলে, তাহলে সিবিআই তাকে এই 2 বছরে একবারও এনকোয়ারি করলো না। সিবিআই তো কেন্দ্রীয় সরকারের হাতে ছিল তখনকার দিনে। আজকের দিনেও প্রায় 45 দিন হয়ে গেল পশ্চিমবঙ্গে ডবল ইঞ্জিনের সরকার প্রতিষ্ঠা হয়েছে, অর্থাৎ রত্না দেবনাথ যে সরকারের বিধায়ক সেই সরকার পশ্চিমবঙ্গে প্রতিষ্ঠা হয়ে গিয়েছে। আজকে কেন্দ্রেও রত্না দেবনাথদের সরকার রয়েছে, তারপরেও সিবিআই কেন আবেগে গ্রেপ্তার করছেন না? নাকি শুধুমাত্র পলিটিক্যাল মাইলেজ নেওয়ার জন্য রত্না দেবনাথ মহোদয় এখনো পর্যন্ত এই ধরনের কথা বলে যাচ্ছেন? কারণ আরজি করে এই 3-4 দিন আগে একটি নিন্দনীয় ঘটনা ঘটে গিয়েছে, যেখানে অভিযুক্ত হচ্ছে কেন্দ্রীয় বাহিনীর জওয়ান, অর্থাৎ এই রত্না দেবনাথ মহোদয়া যে সরকারের মেম্বার, সেই সরকারের অধীনে থাকা কেন্দ্রীয় বাহিনীর জওয়ান পশ্চিমবঙ্গে যে আরজি করকে সুরক্ষা দিতে এসেছিল, সেই কেন্দ্রীয় বাহিনীর জওয়ান একটি নোংরা দুষ্কর্মের সঙ্গে যুক্ত হয়েছে। আরজি করের মতো জায়গাতেই মাননীয় রত্না দেবনাথ মহোদয়া একটা কথাও সেই বিষয়ে বলেননি এবং একবারের জন্য দুঃখ প্রকাশও সেই বিষয়ে করেননি। তাই এই যে অভিযোগ তিনি নতুন করছেন, এই অভিযোগের মধ্যে কতটা রাজনীতি রয়েছে বা কতটা সত্যতা রয়েছে, এই বিষয়ে আগামী দিনে সত্যিই আমাদেরকে নজর রাখতে হবে। এবং আপনারাও এই বিষয়ে অতি অবশ্যই কমেন্টস করুন যে মাননীয় রত্না দেবনাথ কেন বারবার নিজের বয়ান পরিবর্তন করছেন আর নতুন নতুন এক এক সময়ে এক এক রকম বয়ান দিচ্ছেন। আসুন এরপরে আমরা একটু কলকাতা মিউনিসিপাল কর্পোরেশনের ফেসবুক পেজে নজর রাখি। কি হলো ঘটনাটা? গতকাল এবং গত পরশু কলকাতা মিউনিসিপাল কর্পোরেশন বেশ কিছু ছবি তাদের যে ফেসবুক পেজ রয়েছে সেখানে প্রকাশ করেছেন। আপনাদের স্ক্রিনে সেই ছবিগুলো দেখতে পাচ্ছেন, কিন্তু অদ্ভুতভাবে দেখুন এই ছবিগুলোর মধ্যে আমি তীর চিহ্ন দিয়ে রেখেছি, হাইলাইট করে রেখেছি এবং লাল সার্কেল দিয়ে রেখেছি। কেন জানেন? এই ছবিগুলো একেবারে এআই দিয়ে তৈরি। কলকাতা মিউনিসিপাল কর্পোরেশন স্বচ্ছ ভারতের অ্যাডভার্টাইজ করছে। আমরা চাই স্বচ্ছ ভারত হোক, কিন্তু সেটা গ্রাউন্ড লেভেলে হোক, সেটা মাটিতে ঝাঁটা নিয়ে হোক, সেটা একেবারে কলকাতা মিউনিসিপাল কর্পোরেশন হোক কিংবা পশ্চিমবঙ্গের যে কোনো পৌরসভা, গ্রাউন্ড লেভেলে করেও নেমে একেবারে এআই দিয়ে নয় বা গুগলের মধ্যে নয়, কলকাতা মিউনিসিপাল কর্পোরেশন যে ফটোগুলো তাদের ওয়েবসাইটে এবং ফেসবুক পেজে ছাড়ছে, সেই ফটোগুলো একেবারেই গুগল দিয়ে এআই দিয়ে তৈরি করা হয়েছে, যে অ্যাপটির নাম হচ্ছে গুগল জেমিনাই। এবং এটা প্রমাণিত, তার কারণ জেমিনাই দিয়ে যখন কোনো ছবি তৈরি করা হয়, সেই এআই কোম্পানি জেমিনাই তাদের নিজের লোগো ছোট্ট করে নিচে লাগিয়ে রেখে দেয়। আর এখানে কলকাতা মিউনিসিপাল কর্পোরেশনের যারা কর্মী এই কাজটি করেছেন, তারা সম্ভবত সেটা এড়িয়ে গিয়েছেন, সেটা তাদের মাথা থেকে বেরিয়ে গিয়েছে এবং তাদের ওয়েবসাইটে গুগলের লোগোওয়ালাই সেই ফটোটি চলে যায় এবং এইটাই জনতার মধ্যে দ্রুত গতিতে ভাইরাল হয়ে যায়। আপনারা সকলেই জানেন আজকের দিনে মানুষ কতটা এআই ব্যবহার করে, সমস্ত কিছু জানে তারা এআই এর সম্বন্ধে। নতুন জেনারেশনের ছেলেমেয়েরা একেবারে পরিষ্কার হাতে নাতে কলকাতা কর্পোরেশনের যে এই চুরি বিদ্যা মহাবিদ্যা রয়েছে সেটাকে জনতার সামনে এক্সপোজ করে দিয়েছে। আমরা পশ্চিমবঙ্গের মানুষ ডবল ইঞ্জিন সরকার পেয়েছি এআই দিয়ে কাজ করানোর জন্য নয়, বাস্তবে এই ধরনের সুবিধা পাওয়ার জন্য। কিন্তু বারবার আমরা দেখেছি কখনো বিহার হোক কিংবা আহমেদাবাদ, সেখানে একাধিকবার এআই ছবি ব্যবহার করেছে এবং তাদের অফিসিয়াল ফেসবুক পেজে ভারতীয় জনতা পার্টি ছেড়েছে। কিন্তু আজকে পশ্চিমবঙ্গে কলকাতা মিউনিসিপাল কর্পোরেশন এবং তাদের অফিসিয়াল ফেসবুক পেজে এআই ছবি ব্যবহার করছে আমাদেরকে, অর্থাৎ বাংলার মানুষকে মূর্খ বানানোর জন্য। এটাই আমাদের আবেদন থাকবে কলকাতা কর্পোরেশনের কর্তৃপক্ষের কাছ থেকে, যখন ওয়েবসাইটে ছবি ছাড়ছেন একবার যাচাই করে নেবেন, কারণ বাংলার যুব সমাজ এখন যথেষ্ট পরিমাণে এআই এর ব্যবহার কিন্তু বুঝে গিয়েছে। আসুন এরপরে আমি আপনাদেরকে রাজ্যের শিক্ষামন্ত্রী, উচ্চ শিক্ষামন্ত্রী, কারিগরি মন্ত্রী জগন্নাথ চট্টোপাধ্যায় মহাশয়ের একটি দাবাং মুড দেখাই। আপনারা সকলেই জানেন বিভিন্ন জায়গায় জনকল্যাণ শিবির চলছিল, আর এই জনকল্যাণ শিবিরেই জগন্নাথ চট্টোপাধ্যায়কে সরকারি আধিকারিকদের ধমক দিতে দেখা গেল এবং দাবাং মুডে দেখা গেল। আমি আপনাদেরকে দেখাবো সেই ভিডিও, দেখুন। ছবি আপনি দেখেছেন ব্র্যান্ডিং কোথায় সবচেয়ে খারাপ? যতগুলো শিবির পরিদর্শন করলাম, ওয়াটস ব্র্যান্ডিং, ওয়াটস ব্র্যান্ডিং জানবে এখানে ভালোভাবে হচ্ছে কিভাবে একটা ঝুলিয়ে দিতেন, কারা করেছে ওটা? যাদেরকে ব্র্যান্ডিং এর দায়িত্ব দিয়েছেন তাদেরকে সহজ করে শাস্তি দেবেন, তাহলে আমি আপনার বিরুদ্ধে প্রসিড করার জন্য ডিএমএসকে বলবো। দাদা কি হলো? কি হলো? লঙ্গে লাও না, কাজে যত্নশীল হতে হবে। কেন আমাদের সরকার কেন এটা করতে চাইছে? আমরা ক্যাজুয়াল অ্যাপ্রোচ বোঝা যাচ্ছে কাজ। আমার মন্ত্রী হিসেবে আপনাকে কথাটা বলতে ভালো লাগছে, কিন্তু কি দেখাচ্ছিল আপনি? কি হলো ডিসপ্লেটা নিয়ে? এখন এই বোর্ডটা তৃণমূল পরিচালিত বোর্ড, মুখ্যমন্ত্রী জনকল্যাণ শিবির ওরা মনে করছে ওটা বিজেপির মুখ্যমন্ত্রী, সেজন্য এখনো পর্যন্ত একটা প্রপার ব্র্যান্ডিং পর্যন্ত করেনি। আমার দুঃখের বিষয় যে আমি এই কেন্দ্রের বিধায়ক, এই পুরসভা আমার পুরসভা।
বলা হলো ফিনান্স অফিসারকে, আমি এখানে অ্যাডমিনিস্ট্রেটিভ অফিসার আছেন, আমি বাকি যারা আছেন তাদেরকে জানাবো। জেলা শাসকের কাছে এটা নিয়ে তলব করবেন? না না না, মাননীয় উচ্চশিক্ষা কারিগরি মন্ত্রীকে দাবাং মুডে সরকারি আধিকারিকদের ধমক দিতে বাংলার মানুষের জনকল্যাণ শিবিরে যে ধরনের হয়রানি হচ্ছে তার জন্য দেখা যায়নি। বাংলার মুখ্যমন্ত্রী মাননীয় শুভেন্দু অধিকারী মহাশয়ের ছবিটি ঠিক মতো সঠিক জায়গায় লাগানো হয়নি বলে তিনি সরকারি আধিকারিকদের ধমক দিয়েছেন। সকলে কি ভেবেছিলেন যে বাংলার মানুষ জনকল্যাণ শিবিরে গিয়ে বারবার কমপ্লেন করছে, একেবারে হুড়োহুড়ি লেগে যাচ্ছে, কোন রকমের অন্নপূর্ণা ভান্ডার থেকে শুরু করে বার্ধক্য ভাতার ফর্মের ঠিক ঠিকানা নাই, সেই জন্য যে অভিযোগ করছে তার জন্য ধমক দিয়েছিলেন? আমরাও প্রথমে সেটাই ভেবেছিলাম, কিন্তু দুঃখের বিষয় সেটা আমরা দেখতে পেলাম না। আমরা দেখলাম উচ্চশিক্ষা কারিগরি মন্ত্রী মাননীয় জগন্নাথ চট্টোপাধ্যায় তিনি রাজ্যের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী মহাশয়ের বা জনকল্যাণ শিবিরের যে ব্র্যান্ডিং রয়েছে সেই ব্র্যান্ডিংটা ঠিক মতো হয়নি বলে তিনি বেশি চিন্তিত এবং সেটা নিয়ে তিনি বেশি রাগ উগড়ে দিয়েছেন। যদিও আমরা চাই রাজ্যের মুখ্যমন্ত্রী তিনি যেই থাকুন তার ছবির পূর্ণ মর্যাদা দেওয়া উচিত, সেই ছবিটিকে সঠিক জায়গায় রাখা উচিত। এমন জায়গায় সেই ছবির ব্যবহার করা উচিত নয় যেখানে নর্দমা রয়েছে, ড্রেন রয়েছে, মানুষ মলমূত্র ত্যাগ করছে, কারণ এমনই একটি ছবি ভেসে উঠলো গতকাল ডিএম অফিসের সামনে থেকে। দেখুন, এখানে বাথরুম করছেন, ওইটা কার ছবি দেখতে পেয়েছেন? আপনি মুখ্যমন্ত্রীর ছবির ওখানে চেক করছেন? আচ্ছা, এই ভিডিওটা আমি রাজ্য সরকারের কাছে পাঠাবো। এটা ডিএম বাংলো তো, ডিএম বাংলোর গায়ে মতো যায়? আপনি মুখ্যমন্ত্রী এখানে বাথরুম করছেন মুখে, তাহলে ওইটা কি বলা হয়? ওই জায়গাটা কি বলুন? আপনার এই ভিডিওটা আসবে সোশ্যালে, এটা মাথায় রাখবেন। আপনি জানেন কোনো ভাষা নেই, আমি নিচে বসে বললাম স্যার প্লিজ একটু দেখবেন। দেখুন, শুভেন্দু অধিকারী হোক কিংবা মমতা বন্দ্যোপাধ্যায়, আপনার পছন্দ হোক বা না হোক, যখন তিনি একটি চেয়ারে বসছেন সেটা সাংবিধানিক চেয়ার, সেটা হচ্ছে রাজ্যের সর্বোচ্চ প্রশাসনিক পদমর্যাদার চেয়ার মুখ্যমন্ত্রী। আর মুখ্যমন্ত্রীর চেয়ারে যেই বসবেন তাদেরকে সম্মান আমাদের পছন্দ হোক বা না হোক অবশ্যই দিতে হবে, তার নামকে মাননীয় বলে নিতে হবে এবং তাকে পূর্ণ সম্মান দিতে অবশ্যই হবে। আর এই সমস্ত বিষয়ে সরকারি আধিকারিকদের অত্যন্ত কেয়ারফুলি চলা উচিত এবং তার ছবি কোন জায়গায় পড়ে রয়েছে সেটাও দেখা উচিত। রাজ্যের বর্তমান মুখ্যমন্ত্রী, তার ছবি পড়ে রয়েছে নর্দমার সামনে আর সেখানে একজন মূত্র ত্যাগ করছে, এটাও কিন্তু যথেষ্ট নিন্দনীয় বিষয়। উল্টো দিকে জগন্নাথ চট্টোপাধ্যায় তিনি যে ছবি এবং ব্র্যান্ডিং নিয়ে বেশি চিন্তিত দেখালেন, সেটার থেকে অনেক গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে রাজ্যের সাধারণ মানুষ জনকল্যাণ শিবিরে গিয়ে ঠিকমতো পরিষেবা না পেয়ে বারবার চলে এসেছেন এবং ক্ষুব্ধ হয়েছেন। তাই সেই পরিষেবাগুলো যদি আপনারা ঠিক করে দেন, এই যে ব্র্যান্ডিং রয়েছে এই ব্র্যান্ডিংকে সোশ্যাল মিডিয়ায় করতে হবে না, আমরাই গলা ফাটিয়ে ফাটিয়ে চেঁচিয়ে চেঁচিয়ে সাধারণ বাংলার মানুষকে দেখাবো যে দেখুন জনকল্যাণ শিবিরে কত সুন্দর কাজ হয়েছে। আর আসুন ভিডিওর একেবারে শেষে আপনাদেরকে একটা কথা জানিয়ে রাখি যে পশ্চিমবঙ্গের নতুন সরকার, পাল্টানো সরকার এবং সনাতনী সরকার আজকে 45 দিন পূরণ করলো। 45 দিন হলো পশ্চিমবঙ্গের এই নতুন সরকারের এবং পালা বদলের। আর একটি ভিডিও এই 45 দিনের মাথায় দ্রুত গতিতে ভাইরাল হচ্ছে, বিশেষ করে সরকারি কর্মীদের উদ্দেশ্যে। কি সেই পুরনো ভিডিও? মাননীয় শুভেন্দু অধিকারী যেদিন মুখ্যমন্ত্রী হননি, অর্থাৎ বিরোধী দলনেতা ছিলেন পশ্চিমবঙ্গের, তার একটি বক্তব্য আজকের দিনে ভাইরাল হচ্ছে। সেই বক্তব্য থাকছে আপনাদের জন্য, দেখুন। আমরা বিজেপি সরকারে এলে 45 দিনের মধ্যে 7 পে কমিশনের টাকা দেব, এরিয়ার মিটিয়ে দেবো সুপ্রিম কোর্টের উপরে, এবং 8 পে কমিশনের কমিটি করব। প্রত্যেকটা পুলিশ কর্মী, সরকারি কর্মচারী মিনিমাম 20 থেকে 25 হাজার টাকা বেতন বিজেপি আসার 45 দিনের মধ্যে পাবে। বেতন বৃদ্ধি হবে। তৎকালীন বিরোধী দলনেতার এই বক্তব্যই আজকে সোশ্যাল মিডিয়ায় ভাইরাল, কারণ আজকে নতুন সরকারের 45 দিন পূরণ হচ্ছে, কিন্তু সরকারি কর্মীদেরকে যে আশাটি বিরোধী দলনেতা দেখিয়েছিলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী, সেই আশাটি পূরণ করেননি। আজকে 45 দিনের মাথায় পরিবর্তনের শুভেন্দু অধিকারী মহাশয় সকালবেলায় যে ভিডিও প্রকাশ করেছেন, সেই ভিডিওটি আপনাদের স্ক্রিনে চলছে। এখানে সরকারি কর্মীদের জন্য সেই ধরনের 45 দিনের মাথায় যে সমস্ত ঘোষণা করা হয়েছিল সেই ধরনের ঘোষণার চিত্র নেই। তার পরিবর্তে মাননীয় মুখ্যমন্ত্রী আজকে যোগাসন প্র্যাকটিস করেছেন এবং যোগ করেছেন। যোগটাও আমাদের শরীরের জন্য, মস্তিষ্কের জন্য যথেষ্টই জরুরি, কিন্তু 45 দিনের মাথায় আজকে মাননীয় মুখ্যমন্ত্রীকে এটা করতেই দেখা গিয়েছে। আর সরকারি কর্মীরা ওই পুরনো ভিডিও দেখেই নিজেদের আশা মেটাচ্ছেন। আজকের ভিডিও এই পর্যন্তই রইল। ভিডিও যদি ভালো লাগে শেয়ার করে দেবেন, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নেবেন এবং ভিডিওটাকে অতি অবশ্যই লাইক করে নেবেন। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হবে পরবর্তী ভিডিওতে। ততক্ষণে সাবধানে থাকুন এবং দেখতে থাকুন বেঙ্গল পালস উইথ দীপ, সত্য যেখানে রং দেখে না। নমস্কার।